লজ্জা করলো না আমাকে আর সুখীকে নিয়ে এত নোংরা কথাটা বলতে? কত সংগ্রাম করে তোমাকে আমি বিয়ে করেছি, সব কি ভুলে গিয়েছো? বিয়ের এত বছর পরও যখন আমাদের বাচ্চা হয়নি, আমি তোমাকে কখনো এটা নিয়ে আঘাত করে কথা বলিনি। তুমি নিজেও আমাকে বলেছো আরেকটা বিয়ে করতে, করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সুখীকে এনেছিলাম তোমার কষ্টটা দূর করতে। আর ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি। আর তুমি ওকে জড়িয়ে এমন নোংরা কথা বলতে বিপিকে বাঁধলো না? অরুণের চর আর অরুণের কথা গুলো শুনে যেন মাথাটা আরো চড়ে গেল। কারণ বিয়ের পর এই প্রথম অরণ্য আমার গায়ে হাত তুললো। আমি চেঁচিয়েই অরণ্যকে বললাম, তাহলে সুখী সুখী প্রেগনেন্ট হলো কিভাবে? আমি ওই রুম থেকে কাউকে বের হতে দেখেছি। আর আমি যখন সুখী রুমের দরজায় সামনে আসি তখন আমি তোমাকে দেখি। তার মানে তুমি ছিলে ওই রুমে, আর সুখী ওই রুমে উলঙ্গ অবস্থায় ছিল। অরণ্য আমার কথা শুনে বিস্মিত হয়ে বলল, আমি ওই রুমে গিয়েছিলাম তোমাকে এই রুমে না পেয়ে, কারণ আমি বেলকনি থেকে এসে দেখি তুমি রুমে নেই, তাই খুঁজতে গিয়েছিলাম। আর সুখী কি করে প্রেগনেন্ট সেটা আমারও অজানা, কিন্তু তুমি যে সুখীকে নিয়ে এত নোংরা মন্তব্য করবে আমি বুঝতে পারিনি। অর্ণর কথাগুলো শুনে কেন জানি না বিশ্বাস করতে মন চাইলেও বিশ্বাস করতে পারছিলাম না। অর্ণর সাথে এইভাবে মন কষাকষি করেই সারাটা রাত পার হলো। সকালে উঠেই অরণ্য আমার সাথে তেমন কথা না বলে অফিসে চলে গেল। আর আমি একদিকে সিদ্ধান্ত নিলাম সুখীকে আজকে সত্যিটা যেভাবেই হোক বলাবো। তাই আমি সুখী রুমে গেলাম। খেয়াল করলাম সুখী বসে আছে। আমি সুখীর কাছে গিয়ে সুখীকে বললাম, মা, তুই ভয় পাস না, তুই আমাকে সবটা সত্যি বল। রাতে তোর কাছে কে আসে? আর শরীরটারে কে এভাবে ক্ষতবিক্ষত করে? বল মা আমায়। সুখী আমার কথাগুলো শুনে ঢোক গিলতে রাখলো, মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। আমি সুখীকে অভয় দিয়ে বললাম, আমাকে সবটা বল মা, তোর সাথে কে এমন করে? সুখী এবার আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে যা বলল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ এ কি শুনলাম আমি? তাহলে অরণ্য তাহলে অরণ্য দোষে ছিল না? আমি শুধু শুধু অরণ্যকে এতগুলো কথা শুনিয়ে আঘাত করলাম। সখীর কথাগুলো শুনে বুকের ভেতর একটা চাপা কষ্ট হতে লাগলো। মনে তো লাগলো এ আমি কি করলাম? আমার অরণ্যকে আমি এত ভুল কি করে বুঝলাম? কিন্তু সুখী রুমে কে আসে প্রতিদিন? কারণ সুখী বলেছে। মামুনি আমার রুমে কে জানি আসে, প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে খুব কষ্ট দেয়। আমার সব জামাকাপড় খুলে ফেলে, আমার শরীরকে অনেক আঁচড় কাটে, শরীরে খুব ব্যথা হয় আমার। মামুনি বাঁচাতে চাইলে বাঁচাতে দেয় না, আমার শরীরটাকে অনেক কষ্ট দেয়। আমি তাকে দেখতে পাইনি না মামুনি, তবে স্পর্শ অনুভব করতে পারি। শুধু মনে হয় একটা লোম জাতীয় কোনো প্রাণী আমাকে আঘাত করছে, আমাকে প্রতিনিয়ত নিষেধ করে এগুলো কাউকে বলতে, আমাকে মেরে ফেলার হুমকি দেয় মামুনি, আমার অনেক কষ্ট হয়। সখী কথাগুলো বলে জোরে জোরে ফুপাতে ফুপাতে কাঁদতে লাগলো। সখী কান্না দেখে যেন আমার বুকটা আরো ফেটে গেল। আর মনে মনে ভাবতে লা- আর মনে মনে ভাবতে লাগলাম, কে এমন করে? সখীর সাথে নাকি কোনো মানুষ, নাকি অন্য কিছু? এসব ভাবনা যেন মনকে আচ্ছন্ন করে ফেলেছে। তবুও নিজেকে বেশ সামলিয়ে সুখীকে বললাম, মামুনি, তুমি চিন্তা করো না, আজকের থেকে আমি তোমার সাথে থাকবো। তোমাকে আর কষ্ট পেতে দেব না। তুমি এখন খাবার খাও মা। আর কোনো কষ্ট হলে আমাকে বলবা। কোনো সমস্যা হলে মামুনির কাছে দৌড়ে চলে আসবা। আসো মা, নাস্তাটা খাও আগে। সুখী আমার কথা শুনে মনে হলো একটু স্বস্তি পেয়েছে। আমাকে জড়িয়ে ধরে থাকলো কতক্ষণ। হুট করে সুখী গড়গড় করে বমি করতে লাগলো। খেয়াল করলাম সুখীর অবস্থা ক্রমান্তরে খারাপ হতে লাগলো। বমির উপর বমি করতে করতে সুখী নিস্তেজ হয়ে পড়েছে। সুখীকে একা একা সামলাতে খুব কষ্ট হচ্ছে। কি করব বুঝছিলাম না। অরণ্যকে ফোন দেবো কিনা বুঝতে পারছি না। এখন অরণ্যকে ফোন দিলে হয়তো হিতে বিপরীত হতে পারে। তাই সাত পাঁচ ভেবে কোনো উপায় না পেয়ে সুখীকে নিয়ে ডাক্তার সাইমার কাছে গেলাম। সুখীকে ডাক্তার সাইমা চেক আপ করে যা বললো আমি পুরোপুরি হতাশ হয়ে গেলাম। কেন এমন হচ্ছে কোনো উত্তর যেন আমি পাচ্ছিলাম না। কারণ ডাক্তার সাইমা বলল,
আমি সুখের একটা আলট্রা করেছি, আর আলট্রাতে যা দেখলাম সেটা আমার ডাক্তারি জীবনে কখনো পাইনি। সুখীর পেটে 2 মাসের বাচ্চা। আর আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে সুখীর পেটের বাচ্চার এখানে চুল, নাক, মুখ সব হয়ে গিয়েছে। আমি আমার মেডিকেল জীবনে 20টা বছর এমন কোনো ঘটনা পাইনি। আমি জানি না এটা রহস্য কি। ডাক্তার হলো এটা বলতে হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে এটার সাথে অলৌকিক কোনো কিছু যুক্ত আছে। ডাক্তার সাইমার কথাগুলো আমি যত শুনছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম। কারণ যে জায়গায় একটা 2 মাসের বাচ্চার শুধু হার্টবিট থাকার কথা, সে জায়গায় সুখীর বাচ্চা হাত পা সব কিছু হয়ে গিয়েছে। কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। তাই ডাক্তার সাইমাকে এবার জিজ্ঞাসা করলাম, আপনার কি কোথাও কোনো ভুল হচ্ছে না তো? হয়তো অন্য কোনো রিপোর্টের সাথে বদলে গিয়েছে। উনি আমাকে জোর দিয়ে বললেন, আলট্রা আমি নিজে করেছি। এরকম দেখার পর বারবার করেছি, প্রতিবারই রেজাল্ট একই রকম এসেছে। আমিও বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। আমি আমার সিনিয়র কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, সবাই বিষয়টা নিয়ে হতাশ। কেউই জানে না এটার মানে কি। অনেকে এই বিষয় নিয়ে গণমাধ্যমকে জানাতে চেয়েছিল, কিন্তু সুখী যেহেতু অবিবাহিত, তাই আমি সুখীর ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করার অনুমতি দিইনি। আমি ডাক্তার সাইমার কথাগুলো শুনে আরো হতাশ হতে লাগলাম। ওনাকে বললাম, এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আপনার কোনো পর্যায়ে থাকলে বলুন। উনি বেশ চিন্তিত হয়ে আমাকে উত্তর দিল, আমার পরিচিত একজন প্রফেসর আছে, যিনি দীর্ঘ বছর ধরে এসব অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করছে। আপনি দয়া করে একটু ওনার সাথে কথা বলুন। উনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন, আর আমি তো আছি। ডাক্তার সাইমার কথাগুলো শুনে মনে একটু ভরসা পেলাম। ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধে হয়ে গেল। বাসায় এসে সখীকে কিছু খেতে দিলাম। সখী খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই অরণ্য আসলো। অরণ্যকে কি বলে সরি বলবো বুঝতে পারছিলাম না। অরণ্য আমার সাথে কোনোরূপ কথা না বলে রুমে চলে যেতে নিলে ঠিক ওই সময় অরণ্যর হাতটা ধরে অরণ্যকে বেশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। অরণ্য আমাকে এইভাবে কাঁদতে দেখে বলল, কাঁদতেছো কেন এভাবে? কি হয়েছে তোমার? আমি কাঁদতে কাঁদতে অরণ্যকে সবটা ঘটনা খুলে বললাম। অরণ্য আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার ভুলটা যে ভেঙেছে এতে আমি অনেক খুশি। আর এত হতাশ হওয়ার কিছু হয়নি অধরা। সব কিছুরই সৃষ্টি থাকে, ধ্বংস থাকে, আর উপায়ও থাকে। অরণ্যর কথা শুনে আমি বেশ স্বস্তি পেলাম। মনটা বেশ উৎফুল্ল হলো। আমি খাবার দাবার পর্ব শেষ করে সুখীর রুমে গেলাম ঘুমাতে। সুখীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে একটা আওয়াজ পেলাম কানে, আর আমার ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলাম কেউ একজন রুমে প্রবেশ করেছে, কিন্তু তার উপস্থিতি টের পেলেও চোখে দেখতে পাচ্ছিলাম না। সুখীর শরীরের উপর লোমের মতো কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। সখীর সাথে সাথে ছটফট করতে লাগলো, আর আমি সখীকে সাহস করে আরো জোরে জড়িয়ে ধরলাম। এবার মনে হলো ওই লোম জাতীয় কিছু একটা আমার উপস্থিতি টের পেয়ে রুম থেকে প্রস্থান নিল। সখীকে জোরে জাপটে ধরে সারা রাত পার করলাম। পরের দিন সকালে ডাক্তার সাইমার দেওয়া ঠিকানায় প্রফেসর বিশ্বাসের বাড়িতে চলে গেলাম সখীকে নিয়ে। বাড়িতে ঢুকতেই খেয়াল করলাম মধ্যবয়স্ক কালো রোগা পাতলা একজন লোক চেয়ারে বসে সিগারেট টানছে। আমাকে দেখে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি মিসেস অধরা আর পাশের মেয়েটি সুখী। ওনার কথাটা শুনে বেশ অবাক হলাম, কারণ ওনার সাথে আমার পরিচয় ছিল না কখনো। তাই হ্যাঁ বোধক মাথা নেড়েই বললাম ওনার কথাগুলো সঠিক। এবার উনি জবাব দিয়ে বলল, ডাক্তার সায়মা আমাকে আপনার কথাগুলো বলেছে। এখানে একটু বসুন, আমি আসছি। আমি সখীকে নিয়ে বসলাম, আর উনি কোথায় যেন গেল। কিছুক্ষণ পর আবার আসলো, আবার আমাকে বলল, আমি আপনাকে এ ব্যাপারটা নিয়ে আরও 1 মাস পর কথা বলবো। 1 মাস পর এ ঘটনা পাল্টে যাবে। আপনি ঠিক আমার সাথে 1 মাস পর দেখা করবেন। আমি ওনার কথায় বেশ বিরক্ত হলাম, মনে মনে রাগও হলো, কারণ উনি কিছু না জেনে শুনেই আমাকে 1 মাস পর আসতে বলল। মেজাজটা খুব চড়ে গেল, তবুও নিজেকে বেশ সামলিয়েই বললাম, আচ্ছা ঠিক আছে।
এই বলে ওখান থেকে প্রস্থান নিলাম। বাসায় এসেও যেন স্বস্তি পাচ্ছিলাম না। চিন্তার উপর চিন্তা আমাকে গ্রাস করতে লাগলো। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, আর আমি প্রতিবারই ওই মোমের পুতুলটার স্বপ্ন দেখতে লাগলাম। এভাবে 1 মাস কাটলো। হুট করে 1 মাসে খেয়াল করলাম আমার পেটটা বেশ ফুলে গিয়েছে, আর সুখীও বাড়িতে নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে সুখীকে খুঁজলাম, কিন্তু সুখীকে কোথাও পেলাম না। আমার পেটের এই অবস্থা দেখে তাড়াহুড়ো করে ডাক্তার সাইমার নিকট গেলাম। উনি আমাকে চেক আপ করে উনি নিজেও বেশ বিস্মিত হলো, আর বিস্মিত হয়ে আমাকে যা বলল আমিও বিস্মিত না হয়ে পারলাম না, কারণ উনি বলল, মিসেস অধরা, আপনি 3 মাসের গর্ভবতী। আর অলৌকিকভাবে এটাই সত্যি যে সুখীর পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা এখন আপনার পেটে। কি বলছেন ম্যাডাম? আমি হুট করে কিভাবে প্রেগনেন্ট হলাম? এটা কি করে সম্ভব? ডাক্তার সাইমা আমাকে হতাশ হয়ে জবাব দিল, এর কারণ আমার জানা নেই, তবে সুখী কোথায় তাকে দেখছি না যে। আমি হতাশ কণ্ঠে এই উত্তর দিলাম, সুখীকে কোথাও খুঁজে পাচ্ছি না। এবার ডাক্তার সাইমা নড়ে চড়ে বসলেন, আমাকে বললেন, আমার এবার সত্যি মনে হচ্ছে এটার সাথে বাইরের কোনো জগতের মিল রয়েছে। আপনি আবার প্রফেসর বিশ্বাসের কাছে যান। ডাক্তার সাইমার প্রফেসর বিশ্বাসের কথা বলতেই আমার মনে পড়ে গেল। প্রফেসর বিশ্বাস বলেছিলেন 1 মাস পর কাহিনী পাল্টে যেতেও পারে। তার মানে উনি আগে থেকেই সবটা জানতেন এমন হবে। আমি কিছু উপায় না পেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিমূর্ত হয়ে বসে রইলাম। অরণ্য আসলে অরণ্যকে ঘটনা সব খুলে বললাম। অরণ্য আমাকে বেশ আশ্বাস ছিল, এবার একটু ভরসা পেলাম মনে হচ্ছে। পরের দিন অরণ্যকে নিয়ে প্রফেসর বিশ্বাসের বাড়ি গেলাম। খেয়াল করলাম আগের মতোই উনি চেয়ারে বসে সিগারেট টানছে। আমাদের দেখে বলল, আরে মিসেস অধরা যে, একটু বসেন, আমি আসছি। এ বলে উনি পাশের রুমে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বেশ ভালো করে দেখলো। এরপর আমাকে যা বললো আমি আর অরণ্য রীতিমতো ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে কোনো রূপকথার গল্প শুনছি। কারণ প্রফেসর বিশ্বাস বললেন, মিসেস অধরা, আপনার পেটটা খেয়াল করলাম অনেক ফুলে গিয়েছে। তা গ্যাসের প্রবলেম হয়েছে নাকি? ওনার এরকম গা ভাসানো কথা শুনে আমার বেশ রাগ উঠলো, কারণ উনি সবটা জেনেও এরকম মজা করছেন। আর এদিক দিয়ে আমার অস্থিরতার মাত্রা বাড়তে থাকলো। বেশ রাগান্বিত হয়ে ওনাকে জবাব দিলাম, আপনি মাঝে মাঝে খুব হেয়ালি করেই কথা বলেন। আপনি নিশ্চয়ই সবটা জানেন, তাহলে এমন কেন বলছেন? আমাদের এরকম অবস্থায় এমন মজা করা আপনার উচিত হচ্ছে কি? উনি একটু কাশি দিয়ে আমাকে বলল, আপনি একটু বেশি অস্থির হচ্ছেন। এরকম অনেক কথা আছে, আপনি শুনলে আরও অস্থির হবেন। এবার আসি কাজের কথায়। মিসেস অধরা, আমি জানি আপনি বুঝতে পারছেন না আপনার পেটের বাচ্চাটা কার। আর যে বাচ্চাটা সুখীর পেটে ছিল সেটা আপনার পেটেই বা কিভাবে আসলো? আপনার নিশ্চয়ই এ প্রশ্নের উত্তরগুলো জানতে ইচ্ছে করছে। তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আমি একটু হতাশ হয়েই বললাম, বলুন কি কাজ করতে হবে? উনি বললেন, বলছি, তবে আগে বলুন, পাশের ব্যক্তিটি কি আপনার স্বামী অরণ্য? আমার মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার উনি অরণ্যকে বললেন, আচ্ছা, আপনাকে এখন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনি দয়া করে ভয় পাবেন না। অরণ্য বেশ ভয়ে ভয়ে উত্তর দিল, কি এমন হতে পারে, আমি কি জানতে পারি? প্রফেসর বিশ্বাস উত্তর দিলেন, ঠিক সময়ে বুঝতে পারবেন। এখন অস্থির না হয়ে শান্ত হয়ে বসুন। আর মিসেস অধরা, আমি উত্তর দিলাম, হ্যাঁ বলুন। আপনি টেবিলের সামনে একটা চেকবোর্ড দেখতে পারছেন আশা করি। উত্তরে আমি বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনাকে চেকবোর্ডটায় হাত দিতে হবে। আর চেকবোর্ডটিতে হাত দেওয়ার পর আপনি যা অনুভব করবেন আমাকে বলবেন। আমি একটু ভয় পেলেও নিজেকে সামলে বললাম, আচ্ছা আমি এক্ষুনি হাত দিচ্ছি। এই বলে হাতটা দিতে যাব, ঠিক ওই সময় প্রফেসর বিশ্বাস আমার হাতটা সরিয়ে বলল, এখন না মিসেস অধরা, তাহলে?
আমি সারা ঘর মোমবাতি দিয়ে জ্বালিয়ে তারপর আপনাকে ধরতে বলবো। এরপর প্রফেসর বিশ্বাস সারা ঘরে মোমবাতি জ্বালালো আর আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চেকবোর্ড হাত দিন। আর অরণ্য সাহেব, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আপনি ভয় পাবেন না, ঠিক আছে? অরণ্য হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিল আর আমি চেকবোর্ডটায় হাত দিলাম। আর চেকবোর্ডটাতে হাত দেওয়ার